গল্পকথন বাই নূরের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদ স্যারের একটি কালজয়ী উপন্যাস নন্দিত নরকে। ইতিপূর্বে আমরা এর 2টি পর্ব ইউটিউবে আপলোড করেছি। এবার 3য় নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। চলুন উপন্যাসে ফেরা যাক। আজ এই আশ্বিনের মধ্যরাত্রি কাকা বসে আছেন ঠান্ডা মেঝেতে। অল্প অল্প শীতের বাতাস বইছে। জ্যোৎস্না ফিকে হয়ে এসেছে। এখনই হয়তো চাঁদ ডুবে চারদিক অন্ধকার হবে। আমার সেই পুরনো কথা মনে পড়ল। আমি ডাকলাম, কাকা কাকা। কি? অনেক রাত হয়েছে, ঘুমোতে যান। যাই। কাকা মন্থর পায়ে চলে গেলেন। আমি এসে শুয়ে পড়লাম। রাবেয়া ঘুমের মধ্যেই চেঁচালো, আমি আমি। আমার মনে পড়ল রাবেয়া একদিন হারিয়ে গিয়েছিল চৈত্র মাসে। দারুণ গরম। কলেজ থেকে এসে শুনি রাবেয়া নেই। তার যাবার জায়গা সীমিত। অল্প কয়েকটি ঘর বাড়িতে ঘুরে বেড়ায় সে। দুপুরে খাবারের আগে আসে, খেয়ে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঘুম, তারপর আবার বেরিয়ে পড়া। সেদিন সন্ধ্যা উতরেছে, রাবেয়া আসেনি। মার কান্না প্রায় বিলাপে পৌঁছেছে। মন্টু দুপুর থেকেই খুঁজছে। বাবা হতবুদ্ধি। একটি অপ্রকৃতস্থ সুন্দরী যুবতী মেয়ের হারিয়ে যাওয়াটা অনেক কারণে বেদনাদায়ক। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তাকে কি আবার ফিরে পাওয়া যাবে? রুনু চুপচাপ শুয়ে আছে তার বিছানায়। তার দুঃখ প্রকাশের ভঙ্গিটা বড় নীরব। এলোমেলো হয়ে পড়ে থাকা রুনুর ছোট শরীরটা একটা অসহায়তারই প্রতীক। আমায় দেখে রুনু উঠে বসলো, বলল, কি হবে দাদা? তার চোখের কোণে 24 ঘন্টাতেই কালি পড়েছে। আমি বললাম, পাওয়া যাবে রুনু, ভয় কি? কিন্তু ও যে ঠিকানা জানে না। যদি কেউ ওকে খুঁজে পায়, ও কি কিছু বলতে পারবে? সে কিছুই বলতে পারবে না। তার বড় বড় চোখে সে হয়তো অসহায়ের মতো তাকাবে। মেলায় হারিয়ে যাওয়া ছোট খুকির মতো শুধুই বলবে, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। সে বাড়ি যে কোথায় তা তার জানা নেই। রুনু আবার বলল, দাদা, ও যদি কোনো বাজে লোকের হাতে পড়ে? রুনু বুঝতে শিখেছে, মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে। তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়। সে নোংরামির বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই। রাবেয়া ফিরে এলো রাত 8টায়, সঙ্গে মাস্টার কাকা। বুকের উপর চেপে বসা দুশ্চিন্তা নিমিষেই দূর হলো। মাস্টার কাকা বললেন, ওকে আমি স্কুলের কাছে পাই। হারিয়ে গেছে আমি জানতাম না। এসব শোনার উৎসাহ আমার ছিল না। পাওয়া গেছে এই যথেষ্ট। স্কুল ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। মাস্টার কাকাকে দেখে দৌড়ে রাস্তা পার হলো। আরেকটু হলেই গাড়ি চাপা পড়তো। এসবে এখন আর আমাদের উৎসাহ নেই। বাবা পরপর 2 দিন রোজা রাখলেন। খোকা, ও খোকা। কি? বাতি জ্বালো। কেন? আমার বাথরুম পেয়েছে। রাবেয়া মশারির ভেতর থেকে বেরিয়ে এলো। আমি বললাম, বাতি জ্বালাতে হবে না, আর বারান্দায় ভালো আলো আছে। না, জ্বালো। দেশলাই খুঁজে হারিকেন জ্বালালাম। দরজা খুলতেই ওগের থেকে মা বললেন, কে? শেষ রাতের দিকে মায়ের ঘুম পাতলা হয়ে আসে। আমরা মা, রাবেয়া বাথরুমে যাবে। বারান্দায় এসে রাবেয়া হাই তুলল। বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, কি চনমনে গন্ধ ফুলের না? ফুলের গন্ধ তোর ভালো লাগে রাবেয়া? না, বাজে। বাথরুমের দিকে যেতে যেতে বলল, পলা কবে আসবে খোকা? পলার সঙ্গে তার কোথায় যেন একটা যোগসূত্র আছে। মাঝে মাঝে পলার কথা জানতে চাই। কে জানে কুকুরটা যে কিসের দুঃখে বিভাগী হলো। আজ রাতেও 1 ফোঁটা ঘুম হবে না। 2 মাস পরেই পরীক্ষা। এক রাত্রে ঘুম না হলে পরপর 2 দিন পড়া হয় না। বুঝতে পারছি কোন ফাঁকে মশা ঢুকছে কয়েকটা। কেবলই গুনগুন করছে কানের কাছে। কান অথবা মুখের নরম মাংস থেকে এক ঢোক করে রক্ত না খাওয়া পর্যন্ত এ চলতেই থাকবে। পাখা করে
মশা তাড়াবার ইচ্ছা হচ্ছে না। বালিশে মাথা গোজে ঘুমের জন্য প্রাণপণে আমার সমস্ত ভাবনা গুলিয়ে ফেলতে চাইলাম। হঠাৎ করেই অনেকটা আলো এসে পড়ল ঘরে। শিলুদের বারান্দার 100 ওয়াটের বাল্বটা জ্বালিয়েছে কেউ। কে হতে পারে? শিলুর বাবা না নাহার ভাবি? শিলু কিংবা তার মাও হতে পারে। শিলুর মা চমৎকার মহিলা, একবার এসেছিলেন আমাদের ঘরে। শিলুর মা, যিনি সন্ধ্যায় লনে বসে শিলুর বাবার সঙ্গে হেসে হেসে চা খান, বিকেলে প্রায়ই হারুন ভাইয়ের পার্টনার হয়ে হাঁপাতে হাঁপাতে ব্যাডমিন্টন খেলেন, যার একটি গাঢ় সবুজ গাড়ি আছে, যেটি পড়লে তার বয়স 10 বছর কম মনে হয়। তিনি একদিন এসেছিলেন আমাদের বাসায়। সেদিন ছিল শুক্রবার। রুনুর স্কুল বন্ধ ছিল, বাবা ছিলেন অফিসে। শিলুর মা লাল বুটি দেওয়া হালকা নীল শাড়ি পরেছিলেন। সোনালি ফ্রেমের চশমায় তাকে কলেজের মেয়ে প্রফেসরের মতো দেখাচ্ছিল। আমার মা ব্যস্ত হয়ে পড়েছিলেন, কি করে যত্ন করবেন ভেবে পাচ্ছিলেন না। আর শিলুর মা, তিনি মূর্তির মতো অনেকক্ষণ বসে থেকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। আমরা অবাক হয়ে তাকিয়েই ছিলাম তার দিকে। তিনি থেমে থেমে প্রতিটি শব্দে জোর দিয়ে বলেছিলেন, হারুনের মাথা খারাপ হয়ে গেছে, আপনার মেয়ে রাবিয়াকে বিয়ে করতে চায়। আমরা সবাই চুপ করে রইলাম। তিনি বলে চললেন, আপনার মেয়েকে পাঠাবেন না ওখানে। কী করে সে ছেলের মন ভুলিয়েছে, মাথার ঠিক নেই একটা মেয়ে, ছি। মা লজ্জায় কুঁকড়ে গেলেন। রাবেয়া অকারণে মার খেল সেদিন। সব শুনে বাবার মেজাজ চড়ে গিয়েছিল। কেন সে যাবে হ্যাংলার মতো? রাগলে বাবার মাথা ঠিক থাকে না। বয়স্কা আধ পাগলা একটা মেয়েকে তিনি উন্মাদের মতোই মারলেন। রাবিয়া শুধু বলেছিল, আমি আর করব না। মারছো কেন? বললাম আর করব না। কী জন্য মার খাচ্ছিল তা সে নিশ্চয়ই বলছিল না। বারবার তাকাচ্ছিল আমাদের দিকে। মা নিঃশব্দে কাঁদছিলেন। আর আশ্চর্য কান্না শুনে প্রথমবারের মতো হারুন ভাই আসলেন আমাদের বাসায়। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অল্প অল্প কাঁপছিলেন, তার চোখ লাল। তিনি থেমে থেমে বললেন, ওকে ওকে মারছেন কেন? বাবা তাকালেন হারুন ভাইয়ের দিকে। আমিও ভীষণ বিরক্ত হয়েছিলাম। হঠাৎ তার আমাদের এখানে আসা আমাদের ঠাট্টা করার মতোই মনে হলো। রাবেয়া বলল, দেখুন না, আমাকে মারছে শুধু শুধু। হারুন ভাইয়ের ফ্যাকাশে মুখে আমি স্পষ্ট গভীর বেদনার ছায়া দেখেছিলাম। তবু কঠিন গলায় বললাম, আপনি বাসায় যান। আপনি এসেছেন কেন? শিলুদের বাসায় জানালায় শিলু আর তার মা ভিড় করে দাঁড়িয়েছিলেন। রাবেয়াকে কদিন চাবি বন্ধ করে রাখা হলো। তার দরকার ছিল না। হারুন ভাইয়ের বিয়ে হলো নাহার ভাবির সঙ্গে, তার খালাতো বোন। হোম ইকোনমিক্সে বিয়ে পড়তেন। হারুন ভাই জার্মানি চলে গেলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে। আগেই সব ঠিক হয়েছিল। নাহার ভাবি সমস্তই জেনেছিলেন। বিয়ের 7 দিন না পেরোতেই তিনি আমাদের বাসায় এসে সবার সঙ্গে গল্প করলেন। রাবেয়াকে নিয়ে গেলেন তাদের বাসায়। রাবেয়া হাতে হলুদ রঙের একটা প্যাকেট নিয়ে হাসতে হাসতে বাসায় ফিরল। মা দেখো, ওই মেয়েটি আমায় কী সুন্দর একটা শাড়ি দিয়েছে, আমি চাইনি, ও আপনিই দিল। রাবেয়া নীল রঙের একটা শাড়ি আমাদের সামনে মেলে ধরল। চমৎকার রং, অদ্ভুত সুন্দর। কাক ডাকলো, ভোর হচ্ছে বুঝি। কোমল একটা আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই আজান হলো। মাঠের ওপারে ঝাঁকড়া কাঁঠাল গাছের জমাট বাঁধা অন্ধকার ফিকে হয়ে এসেছে। বাঁশের বেড়ার উপর হাত রেখে নাহার ভাবি খালি পায়ে ঘাসের উপর দাঁড়িয়ে আছেন। খুব সকালে ঘুম ভাঙে তো তার। আমার দিকে তাকিয়ে হাসলেন অল্প, বললেন, আজ দেখি খুব ভোরে উঠেছেন। আমি চুপ করে রইলাম, হাবাচোক মাথা নাড়ালাম একটু। নাহার ভাবি বললেন, রাতে আপনার গান বাজিয়েছিলাম, শুনেছেন? জি, শুনেছি। রুনুর পছন্দ করা গান, সেই সাজিয়ে দিয়েছিল। রুনু ঘুমোচ্ছে এখনো? জি। ডেকে দেন একটু, খালি পায়ে বেড়াবে শিশিরের উপর, চোখ ভালো থাকে। রুনু রাবেয়ার গলা জড়িয়ে অকাতরে ঘুমাচ্ছে। আমি ডাকলাম, রুনু, এই রুনু। কদিন ধরে দেখছি মা কেমন যেন বিমর্ষ। বড় ধরনের কোনো রোগ সারবার পর যেমন সমস্ত শরীরে ক্লান্তির ছায়া পড়ে, তেমনই। বয়স হয়েছে, ভাঙা চাকার সংসার টেনে নিতে অমানসিক পরিশ্রম করেছেন। দেহ মন শ্রান্ত তো হবেই। তবু তার এমন অসহায় ভাবটা আমার ভালো লাগে না। খুব শিগগিরই হয়তো আমি একটি ভালো চাকরি পাবো,
আমি সবাইকে পরিপূর্ণ সুখী করতে চাই। মাকে নিয়ে একবার সীতাকুণ্ডে বেড়াতে যাব। কলেজে যখন পড়ি তখন বন্ধুকে নিয়ে একবার গিয়েছিলাম। এত সুন্দর, এত আশ্চর্য। চন্দ্রনাথ পাহাড় থেকে দূরে সমুদ্র দেখা যায়। মা নিশ্চয়ই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন না। মা আর বাবাকে নিচে রেখে আমরা সবাই উপরে উঠব। বাবাও হয়তো উঠতে চাইবেন। ঠিক সন্ধ্যের আগে আগে উঠতে পারলে সূর্যাস্ত দেখা যাবে। রেকর্ড প্লেয়ার নেব, অনেক রেকর্ডও নিয়ে যাব। খোকা, ও খোকা। কি মা? কিছু না, গল্প করি তোর সাথে, আয়। বসেন। সারাদিন তো কাজ নিয়েই থাকেন। কই আর কাজ? আপনার স্বাস্থ্য খুব ভেঙে গেছে মা। আহার স্বাস্থ্য? মা বসলেন আমার সামনে। তার চোখের কোণে গাঢ় কালি পড়েছে। তিনি থেমে থেমে বললেন, কাল রাতেও আমার ঘুম হয়নি খোকা। আমায় ডাকলেন না কেন? ওষুধ তো ছিল আমার কাছে। দুবার ডেকেছি, তুই ঘুমোচ্ছিলি। মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার খুব ঘুম বেড়েছে দেখছি। রাত 9টা বাজতেই ঘুমিয়ে পড়ি। উঠে পরদিন 8টায়। মা বললেন, রাবেয়াকে নিয়ে তোর বড় খালার কাছে যাব একবার। হঠাৎ কি ব্যাপার? এমনি ঘুরে আসি একটু। কোনো পীরের খোঁজ পেয়েছেন না বুঝি? মা জানালা দিয়ে বাইরে তাকালেন। আমি দেখলাম মার নাকের পাতলা চামড়া তীর তীর করে কাঁপছে। মাকে আমার হঠাৎ খুব ছেলে মানুষ মনে হলো। বললাম, রাত দিন কি ভাবে না তো? কই কিছু ভাবি না তো। চা খাবে এক কাপ? এই দুপুরে? খা না, আগে তো খুব চা চাইতি। মা উঠে চলে গেলেন। মার ভিতর একটা স্পষ্ট পরিবর্তন এসেছে। শরীর সুস্থ নয় নিশ্চয়ই। মাকে একজন বড় ডাক্তার দেখালে হতো। রুনুর স্কুল ছুটি হয় 4:30টায়। আজ সে দুপুরে হাজির। হাসতে হাসতে বলল, স্কুল ছুটি হয়ে গেল দাদা। সকাল সকাল যে কি ব্যাপার? মর্নিং স্কুল আজ থেকে। সকাল 7টায় স্কুলে গেলাম। তুমি তো তখন ঘুমে। বাবা, এত ঘুমোতেও পারো? মা চা নিয়ে ঢুকলেন। রুনু বলল, আমায় এক কাপ চা দাও না মা। আরেকটা কাপ এনে ভাগ করে নে। না, তাহলে দাদা খাক। আহা, নিয়ে না। রুনু চা নিয়ে বসলো এক পাশে। চুমুক দিতে কি ভেবে হাসলো খানিকক্ষণ। বলল, মা খিদে পেয়েছে, কি রান্না হয়েছে আজকে? মাছ। খিদে নিয়ে চা খেতে আছে? ওতে কিছু হবে না মা। আচ্ছা, আপাকে দেখলাম বাবার সঙ্গে রিক্সা করে যাচ্ছে, কোথায়? কি জানি কোথায়। তোর আম কাঁঠালের বন্ধ কবে রুনু? দেরি আছে, সামনের মাসের 15 তারিখ থেকে। আমি তোর খালার বাসায় যাব বেড়াতে। তুই তাহলে থাকবি? সে কি, তোমার সঙ্গে কে কে যাবে মা? আমি, রাবেয়া আর তোর আব্বা। বেশ তো, আমি বুঝি বাতিল? রুনুর কথার ভঙ্গিতে হেসে ফেললাম সবাই। রুনু আমার দিকে তাকিয়ে বলল, দাদা, তোমার চাকরি হলে আমায় নিয়ে বেড়াতে যাবে? নিশ্চয়ই। আমি কিন্তু কক্সবাজার যাব। শিলুরা গিয়েছিল গতবার। বেশ তো। আর যেদিন প্রথম বেতন পাবে সেদিন কি রুনু? সেদিন আমাকে 10 টাকা দিতে হবে, দেবে তো? হ্যাঁ। কি করবি? এখন বলবো না। রুনু লম্বা হয়েছে একটু। চোখের তারাও যেন মনে হয় আরও গভীর কালো। চাঞ্চল্য এসেছে একটু। সেদিন দেখলাম অনেকক্ষণ ধরেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো। সে কি বুঝতে পারছে তার চোখের পাতায় তার হলুদ গালে বরফি কাটা মসৃণ চিবুকের রূপের বন্যা নামছে? যৌবনের সেই লুকোনো চাবি দিয়ে প্রকৃতি একটি একটি করে অজানা ঘর খুলে দিচ্ছে তার সামনে। সে দেখছি প্রায় রাতেই শুয়ে শুয়ে উপন্যাস পড়ে। পড়তে পড়তে একবার চোখের রুমাল দিয়ে কেঁদে ওঠে। আমি বলি, কি হয়েছে রুনু? কই কিছু তো হয়নি। কাঁদছিস কেন? কাঁদছি না তো। কী বই পড়ছিলি দেখি? রুনু উঁচু করে বই দেখায়। কেঁদে ভাসাবার মতো কিছু নয়। জীবনে একটি সময় আসে যখন তীব্র অনুভূতিতে সমস্ত আচ্ছন্ন হয়ে থাকে। প্রথম বেতন পেলে রুনুকে একটা চমৎকার শাড়ি কিনে দেব আমি। সবুজ জমিনের উপর সাদা ফুলের নকশা। রোল নাম্বার 13 পড়তে দেখতাম। অনেক দিন পর শিলুকে দেখলাম। সবাই মিলে চাটগাঁয় গিয়েছিল বেড়াতে। বেশ কিছুদিন পর ফিরল। এতদিন শান্তি কটেজকে কি বিষণ্ণই না লাগছিল।
দেখতাম সন্ধ্যা হতেই শান্তি কটেজের বুড়ো দারোয়ান বারান্দায় বাতি জ্বালিয়ে একা একা বসে চুপচাপ। খালি বাড়ি পেয়ে পাড়ার ছেলেমেয়েরা লুকোচুরি খেলতে হাজির হচ্ছে সকাল বিকাল। ফুল গাছ নষ্ট করো না গো ও লক্ষ্মী ছেলেমেয়েরা। প্রতিবাদের সুরও যেন খালি বাড়ির মতোই বিষণ্ণ। মাঝে মাঝে ঝড়ের মতো হাজির হতো রাবেয়া। গেটের বাইরে থেকে তীক্ষ্ণ স্বরে চেঁচাতো, এই দারোয়ান, এই বুড়ো। কি খুকি আপা, এরা কোথায় গেছে? বেড়াতে। কেন বেড়াতে গেল? দারোয়ান হাসতো কথা শুনে, আশ্বাসের ভঙ্গিতে বলতো, আবার আসবে আপামনি। কবে আসবে? কাল। 16 তারিখে আসবে। না, কালকেই আসতে হবে। তুমি ওদের আনতে যাবে স্টেশনে? জি আপামনি, আমিও সঙ্গে যাব। আচ্ছা, তুমি নিয়ে যাবে তো আমাকে? জি, আপনাকে নিয়ে যাব। ঠিক যাব আপামনি। পেয়ারা পেরে দাও আমায়। লম্বা আকশি নিয়ে খুশি মনে পেয়ারা খোঁজে বুড়ো। গ্যারেজের উপর ঝুঁকে পড়া গাছে ঝেপে পেয়ারা হয়েছে। খালি বাড়িটার দিকে তাকিয়ে আমিও রাবেয়ার মতো আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। কবে আসবে শিলু, যাকে আমি করুণা বলে নিজের মনেই ডাকি। করুণা ছবির মতো দাঁড়িয়ে থাকবে বাগানে, নিজের খেয়ালে গান গেয়ে উঠবে আচমকা। আমাদের বাসার দিকে তাকিয়ে নরম গলায় ডাকবে, রুনু, রুনু বাসায় আছো? এর জন্য আমি অপেক্ষা করেছিলাম। ভালোবাসা সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই, কিন্তু আমি বুকের ভেতর গোপন ভালোবাসা পুষেছি। এতদিন পর দেখলাম শিলুকে। গাড়ি থেকে নামতেই আমার সঙ্গে দেখা। খুব কোমল কণ্ঠে বলল, আপনারা সব ভালো ছিলেন তো? রুনু ভালো? তেমনি লম্বাটে মুখ, কপালের দিকে টানা ভ্রু। অন্যমনস্ক ভঙ্গিতে কথা বলতে বলতে হঠাৎ থমকে অন্যদিকে তাকালো। আমার হৃৎপিণ্ড দুলে উঠল। শিলুর চোখের দিকে সরাসরি তাকাতে গিয়ে অদ্ভুত কষ্ট হলো। আমি বললাম, তোমরা ভালো তো শিলু? জি। শিলুর মা মালমূত্র নামাতে নামাতে আর চোখে তাকাচ্ছিলেন আমার দিকে। বুড়ো বয়সেও ঠোঁটে আর মুখে রং মেখেছেন। বয়স অগ্রাহ্য করে পরা চকচকে শাড়িতে তাকে হাস্যকর লাগছিল, কিন্তু তবু তিনি শিলুর মা। আমি বিনীত ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিলাম। সবার শেষে নামলেন নাহার ভাবি। ভারী সুন্দর হয়েছেন তিনি। গায়ের মসৃণ চামড়া ঝকঝক করছে, নাকের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে রোদ লেগে। নাহার ভাবি আমাকে দেখে ছেলে মানুষের ভঙ্গিতে চেঁচিয়ে উঠলেন, আপনাদের কথা যা ভেবেছি। আমিও ভেবেছি আপনারা কবে বা আসবেন। রুনু আর রাবেয়া কোথায়? রুনু স্কুলে, রাবেয়া বেড়াতে বের হয়েছে। রুনুর জন্য আমি অনেক গল্পের বই এনেছি, নতুন নতুন রেকর্ড এনেছি। শিলুর মা ঠান্ডাই গলা বললেন, রোদে তোমাদের মাথা ধরবে, ভিতরে গিয়ে বসো মেয়েরা। শিলু আমাকে গোপনে করুণা বলে ডাকি। তোমার জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছে হয়। প্রতি রাতে তোমাকে নিয়ে কত কি ভাবি, যেন তোমার ঠিক অসুখ করেছে। শুয়ে শুয়ে দিন গুনছ মৃত্যুর। হঠাৎ একদিন আমি গিয়ে দাঁড়ালাম তোমার বিছানার পাশে। তুমি ছেলে মানুষের মতো বললে, এতদিন পরে এলেন। আমি বললাম, তুমি তো কখনো ডাকনি শিলু, ডাকলেই আসতাম। তুমি বিবর্ণ ঠোঁটে হাসলে। আমি বসলাম তোমার পাশে। জানালা দিয়ে হু হু করে হাওয়া আসছে, হাওয়ায় কাঁপছে তোমার লালচে চুল। আমি তোমার মাথায় হাত রাখলাম। তুমি বললে, জানেন, আমার যে একটি ময়না ছিল সেটি ঠিক মানুষের মতো শীষ দিত, খাঁচা ভেঙে পালিয়েছে। কি হাস্যকর ছেলে মানুষই ভাবনা। কতদিন ভাবতে ভাবতে রাত হয়ে যেত। রাস্তায় নিশি পাওয়া কুকুর চেঁচাতো। ঘুম ভেঙে মাস্টার কাকা উঠে আপন মনে কথা বলতেন। আমার বন্ধু রমেশ এক বিবাহিতা ভদ্রমহিলাকে বিয়ে করেছিল। মেয়েটি তার স্বামী ও দুটি বাচ্চা ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে গিয়েছিল রমেশের সঙ্গে। ভদ্রমহিলার স্বামী দুঃখের লজ্জায় অ্যান্ড্রিন খেয়ে মরেছিল। ঘটনাটি শুনে রমেশের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হয়েছিল। এর অনেকদিন পর যখন শিলুরা ঘর অন্ধকার করে বাইরে বেড়াতে গেল, তখন কেন যেন মনে হলো রমেশ কোনো দোষ করেনি। ভালোবাসার উৎস কি আমি জানি না। আশফাক বলতো, ভালোবাসা হচ্ছে নিছক কামনা, যৌন আকর্ষণের পরিভাষা, কিন্তু আমার তা মনে হয় না। আমার গলা জড়িয়ে শিলু কখনো ঘুমিয়ে থাকবে, এই ধরনের কল্পনা তো কখনো মনে আসে না। একদিন শিলুর বয়স হবে, পাক ধরবে তার চুলে, পোকায় কাটা অশক্ত দাঁতে কালো ছোপ পড়বে, ছানি পাড়া চোখে
ঝাপসা দৃষ্টিতে তখন কী সে দেখতে পারবে? বছর ৩০ আগে একটি অনুভূতিপ্রবণ তরুণ ছেলে কান পেতে আছে, কখন সেই কোমল কণ্ঠ শোনা যাবে, দাদু ভাই, রনু বাসায় আছে? আমি ইদানিং কেমন আবেগপ্রবণ হয়ে উঠেছি। মা আমাকে মাঝে মাঝে বোঝাতে চেষ্টা করেন। রুনু প্রায় অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। হয়তো আমার বোঝার ভুল, তবু তার হাবভাব যেন কিছু জানতে চেষ্টা করছে। সেদিন অপ্রাসঙ্গিকভাবে বলে বসলো, শিলুকে কি তোমার খুব বুদ্ধিমান মনে হয় দাদা ভাই? আমি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখতে প্রাণপণ চেষ্টা করে বললাম, হ্যাঁ, তোমার কাছে ওকে ভালো লাগে? তা লাগে, কিন্তু ও কি বলে জানো? কি বলে? বলে তোমার দাদাভাইকে দেখলেই মনে হয় বোকা, তাই না? বলা বাহুল্য, আমি সেদিন দুঃখিত হয়েছিলাম। আমাকে কেউ বোকা বলছে সেই জন্য নয়, আমার গভীর আবেগের কথা সে জানছে না এই জন্য। আমার ধারণা শিলু যখন সমস্ত কিছু জানবে তখন নিশ্চয়ই আমাকে অন্য চোখে দেখবে। আমি বললাম, শুনে তো খারাপ লেগেছে রুনু। হ্যাঁ। শিলা কি তোর খুব ভালো বন্ধু? হ্যাঁ, ভালো বন্ধু। আমাদের সংসারে কি একটা পরিবর্তন এসেছে, সুর কেটে গেছে কোথাও। শিলু আমার সমস্ত চেতনা এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। মা ভীষণ রকম নীরব হয়ে পড়েছেন, শঙ্কিতভাবে চলাফেরা করছেন। তার হতাশ ভাবভঙ্গি, নিচু স্বরে টেনে কথা বলা সমস্তই বলে দেয় কিছু একটা হয়েছে। বাবা এসে প্রায়ই আমার ঘরে বসেন, নিতান্ত অপ্রয়োজনীয় দুটি একটি কথাবার্তা বলেন। কেমন পড়াশোনা চলছে, বাজারে জিনিসপত্রের যা দাম। আমি তার ভাবভঙ্গি দেখেই বুঝতে পারি তিনি কিছু একটা বলতে চান। এলোমেলো কথা বলতে বলতে এটি সেটি নাড়তে থাকেন, তারপর হঠাৎ করে উঠে চলে যান। কি বলতে চান তা বুঝে উঠতে পারি না। বাবাকে আমরা বড় ভয় পাই, নিজ থেকে কিছু জিজ্ঞেস করতে সাহস পাই না। মাকে যখন জিজ্ঞেস করি কি হয়েছে মা, মা অবাক হবার ভান করে বলেন, হবে আবার কী রে খোকা? মা মিথ্যা বলতে পারেন না, কিছু লুকাতে পারেন না। আমি জোর দিয়ে বলি, বলো কি হয়েছে? মা মেঝের দিকে তাকিয়ে টানা সুরে কাপা গলায় বললেন, কোথায় কি হয়েছে? অথচ প্রায় দেখছি বাবা আর মা ফিসফিস করে আলাপ করছেন। বিরক্তিতে বাবার ভ্রু কুঁচকে উঠছে ঘন ঘন। অনেক রাত পর্যন্ত বাইরে থেকে বসে থাকছেন। পরশু রাতে মা গুনগুন করে কাঁদছিল। আমার কাছে মনে হচ্ছিল কে যেন ইনিয়ে বিনিয়ে গান গাইছে। রাবেয়া বলল, ও খোকা, ও ঘরে মা কাঁদছে রে। রুনু বলল, সত্যি দাদা, মা কাঁদছে। আমি ভেবেছি বুঝি বেড়াল। রাবেয়া গলা উঁচু করে ডাকল, মা, ও মা, কাঁদছো কেন? মা চুপ করে গেলেন। রাবেয়া আবার ডাকল, মা, ও মা। মা গলা ধরায় বললেন, কি, তুমি কাঁদছিলে কেন? আমি সমস্ত কিছু বুঝতে চাই। আমি সবাইকে ভালোবাসি। যে সংসারে বাবা গড়ে তুলেছেন সেখানে আমার যা ভূমিকা আমি তার চেয়ে অনেক বেশি করতে চাই। যদি কোনো জটিলতা এসেই থাকে তবে সে জটিলতা থেকে আমি দূরে থাকতে চাই না। আমি চাই সবাই সুখী হোক। রুনু শিলুর মতো একটি ময়না এনে পুষুক, যেটি সময় অসময়ে মানুষের মতো সুখের শীষ দিয়ে উঠবে। দুপুরবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ রাবেয়া আমায় ডেকে তুলল। উত্তেজনায় তার চোখের পাতা তিত্তির করে কাঁপছে। ও খোকা, শুনছো, আমার বিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রাবেয়া খিলখিল করে হেসে বলল, বিশ্বাস হচ্ছে না? আল্লাহর কসম, সত্যি বিয়ে। আম্মাকে জিজ্ঞেস করে দেখো। কখন বিয়ে? আজ বিকালে। এখন আমি গোসল করে সাজবো। তুমি আবার সবাইকে বলে বেরিও না খোকা, আমার বুঝি লজ্জা নেই? মাকে জিজ্ঞেস করতেই মা বললেন, বরপক্ষের ওরা বিকালে দেখতে আসবে। আমি অবাক হয়ে বললাম, পাগল মেয়েকে বিয়ে করবে কে? মা বললেন, পাগল কোথায় রে, ওই একটু যা আছে সেরে যাবে। বরপক্ষের লোকজন জানে? মা ভীত কণ্ঠে বললেন, আমি ঠিক বলতে পারি না, তোর আব্বা বলছে কি না। তুই আপত্তি করিস না খোকা। কিন্তু হঠাৎ বিয়ের কি হলো? আমি জানি না, তোর আব্বা সব করেছেন। তোর আব্বাকে জিজ্ঞেস কর। দেখতে আসবে 5টায়, 4টার ভিতরে সব তৈরি হয়ে গেল। মা ঘামতে ঘামতে খাবার তৈরি করলেন। বসবার ঘরে নতুন পর্দা টানানো হলো। ট্রাঙ্কে তোলা টেবিল ক্লথ বিছিয়ে দেওয়া হলো টেবিলে। মন্টু সাইকেলে করে দূর কোথাও থেকে ফুল এনে ফুলদানি সাজালো। রুনু রাবেয়ার একটি শাপলা রঙের শাড়ি পরে ঘুরে বেড়াতে লাগলো। রাবেয়া ঘ্যান ঘ্যান করতে লাগলো, মা, রুনু যে বড় আমার শাড়ি পরেছে, ময়লা করে ফেলবে তো।
ময়লা হলে ইস্ত্রি করিয়ে দেব, যদি ছিঁড়ে ফেলে। কি ভেজর ভেজর করছিস? আমি তো ভেজর ভেজর করছি। আমার যদি আজ বিয়ে না হতো, দেখতে রুনুর চুল ছিঁড়ে ফেলতাম না। রাবেয়া পরেছে বেশ দামি আসমানি রঙের শাড়ি, সাধারণ সাজগোজের বেশি কিছু করেনি। এতে তাকে যে এত সুন্দরী লাগবে কে ভেবেছে? বড় বড় ভাষা চোখ, বরফি কাটা চিবুক, শিশুর মতো চাউনি, সব মিলিয়ে রূপকথার বইয়ে আঁকা বন্দি রাজকন্যার ছবি যেন। মাস্টার কাকা একটা ফর্সা পাঞ্জাবি পরে বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন বরপক্ষীয়দের অভ্যর্থনার জন্য। 5টায় তাদের আসার কথা, 6টা পর্যন্ত কেউ এলো না। ঠিকানা নিয়ে মাস্টার কাকা খুঁজতে গেলেন, জানা গেল কেউ আসবে না। একটি পাগল মেয়ে গুছিয়ে দেবার ষড়যন্ত্র তারা কি করে জেনে গেছে। লজ্জায় আমার চোখে পানি এসে পড়ল। কি দরকার ছিল এসবের? নাই হতো বিয়ে? মা কাঁদো কাঁদো গলায় বললেন, দরকার ছিল রে। কি জন্য? আমার কেমন যেন সন্দেহ হয় খোকা। কি সন্দেহ? কাল তোর বাবা রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তখন জানবি। বাবা নামলেন রিক্সা থেকে। রাবেয়া ধীরে সুস্থে নামলো, মুখ কালো করে বলল, মা, ডাক্তার আমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করেছেন, এখন শুধু বিশ্রাম। তাই না বাবা? বাবা মার দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, এখন কি করবে? ব্যাপারটা আমি জানলাম, রুনু জানলো। মন্টু ফুটবল খেলতে বাইরে গেছে, শুধু সেই জানলো না, রাবেয়ার নির্বিকার ঘুরে বেড়ানোর ফল ফলেছে। ডাক্তার তাকে পরিশ্রম করতে নিষেধ করেছেন, এখন রাবেয়ার প্রয়োজন শুধু বিশ্রাম। রাবেয়ার মাথার ঠিক নেই। ছোটবেলা থেকেই সে ঘুরে বেড়াতো চারদিকে, সব বাড়ি ঘরে তার চেনা। চাচা, খালু, দাদা বলে ডাকে আশেপাশের মানুষদের। তাদের ভেতর থেকে কেউ তাকে ডেকে নিয়েছে। এমন একটি মেয়েকে প্রলুব্ধ করেছে কি লাগে। মার রাত্রে ঘুম হয় না, তার চোখে নিচে গাঢ় কালি পড়েছে। রুনু আর শিলুদের বাসায় গান শুনতে যায় না। নাহার ভাবি বেড়াতে এসে বললেন, কি ব্যাপার, তোমরা কেউ দেখে আমাদের ওখানে যাও না? রাবেয়া পর্যন্ত না। রুনু কথা বলে না। মা নিচু গলায় বললেন, রাবেয়ার অসুখ করেছে মা। কি অসুখ? কই জানি না তো, এমনি শরীর খারাপ। বলতে গিয়ে মায়ের কথা বেঁধে যায়। অসহায়ের মতো তাকান। ব্যাপারটার উৎস রাবেয়ার কাছ থেকে জানতে চেষ্টা করলাম আমি। সন্ধ্যায় যখন রুনুর মাস্টার কাকার কাছে পড়তে যাই, ঘরে থাকি আমি আর রাবেয়া। তখনই আমি কথা শুরু করি, রাবেয়া, কি, কোথায় কোথায় বেড়াতে যাস রে তুই? কত জায়গায়, চেনা বাড়িতে, খুব ভালো লাগে। হ্যাঁ, কাকে কাকে ভালো লাগে? সবাইকে। ছেলেদের ভালো লাগে? নাম বল তাদের। একটানা নাম বলে চলল সে। তাদের কাউকেই সন্দেহভাজন মনে হয় না আমার, সবাই বাচ্চা কাচ্চা ছেলে। রাবেয়াকে বড় আপা ডাকে। তারা তোকে আদর করে রাবেয়া? কি করে আদর করে? আমার সঙ্গে খেলে, আর আর কি গল্প করে। কিসের গল্প? ভূতের। ইতস্তত করে বলি, তোকে কেউ চুমু খেয়েছে রাবেয়া? যা, তাই বুঝি খায়? আমার কথাগুলি হয় আরও স্পষ্ট, আরও খোলামেলা। আমার লজ্জা করে। মা আদরে গলায় বললাম, কে তো শাড়ি খুলেছিল, বলতো নাম। যাও মা, তুমি তো ভারী। মা রেগে যান, হাঁপাতে হাঁপাতে বললেন, তাহলে এমন হলো কেন? বল তুই, হারামজাদি। রাবেয়া বলে না কিছু। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। রাবেয়া বড় বড় চোখে তাকায়, বলে, কাঁদো কেন মা? বল, কার সঙ্গে তুই শুয়েছিলি? রাবেয়া চুপ করে থাকে। কথায় হয়তো বুঝতে পারে না বাবা পাগলের মতো হয়ে উঠেছেন। মেজাজ হয়েছে খিটখিটে। অল্পতেই রেগে বাড়ি মাথায় তোলেন। রুনু স্কুল থেকে ফিরতে দেরি করেছে বলে মার খেল সেদিন। একদিন দেখে বাবা গণক নিয়ে এসেছে। পাড়ার যুবকদের নাম লিখে কী সব মন্ত্র পড়ছে সে। রাবেয়ার অসুখের প্রত্যক্ষ চিহ্ন ধরা পড়ল একদিন ভোরে। চা খেয়েই ওয়াক ওয়াক করে বমি করল সে। যদিও তার শারীরিক অস্বাভাবিকতা নজরে আসার সময় এখনো হয়নি, তবু তার শরীরে আলগাশ্রী আসছিল। একটু চাপা গাল ভরাট হয়ে উঠছে, ভ্রু মনে হচ্ছে আরও কালো, চোখ হয়েছে উজ্জ্বল, চলাফেরায় এসেছে এক স্বাভাবিক মন্থরতা। স্কুলের হেডমাস্টারের বউ একদিন বেড়াতে এসে বললেন, দেখো বউ, তোমার মেয়ে কেমন হাঁটছে, ঠিক যেন পোয়াতি। কথাগুলো আমার বুকে ধক করে বিঁধেছে। কিছু একটা করতে হবে, এবং খুব শিগগিরই, সবার জানবার ও বুঝবার আগে। একটি করে দিন যাচ্ছে, অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি সবাই। কিন্তু কি করা যায়? বাবা নিশ্চয়ই কিছু একটা ভাবছেন।
একবার ইচ্ছা হয় তাকে জিজ্ঞেস করি, কিন্তু সাহসে কোলায় না। বাবাকে বড় ভয় করি আমরা। সেদিন রাতে শুনলাম বাবা চাপা কণ্ঠে বলছেন, বিষ খাইয়ে মেরে ফেলো মেয়েকে। মা বললেন, ছি ছি, পাপ হয়ে এই বললে? বাবা বিড় করে বললেন, তোমার মাথার ঠিক নেই রানু, তুমি কিছু মনে করো না, পাগল মেয়ে আমার। বাবার দীর্ঘ নিঃশ্বাস শুনলাম। অনেক রাত অবধি ঘুম হলো না আমার। এক সময় রাবেয়া ঘুম ভেঙে জেগে উঠল, কাতর গলায় বলল, খোকা, কি বাথরুমে যাবি? হুম। কি হয়েছে, খারাপ লাগছে? হ্যাঁ। বমি করবি? না। স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। কি স্বপ্ন? মনে নেই। ঘুমিয়ে পড়, ভালো লাগবে। আচ্ছা। রাবিয়া শুয়ে পড়ল আবার। মুহূর্তেই উঠে বলল, খোকা। কি? পলা এসেছে। কে এসেছে? পলা। দৌড় খুলে দেখ, বারান্দায় বসে আছি। আমি ডাক শুনলাম। দরজা খুলে বেরিয়ে আসলাম দুজনেই। কোথায় কি? খা খা করছে চারদিক। রাবেয়া ডাকলো, পলা, পলা। মা বললেন, কে কথা বলে? আমি আর রাবেয়া মা। বাবা ধমকে উঠলেন, যাও যাও, ঘুমাতে যাও। কি করো এত রাত্রে? শব্দ শুনে মাস্টার কাকা বাইরে আসেন। কি হয়েছে রে খোকা? রাবেয়া বলল, পলাকে ডাকছিলাম কাকা। যাও শুয়ে পড়ো। পলা কোত্থেকে আসবে এত রাত্রিরে? শুতে শুতে রাবেয়া বলল, খোকা, পলাকে একটা চামড়ার বেল্ট কিনে দিবে, গলায় বেঁধে দেব। আচ্ছা। আরেকটা লম্বা শিকল কিনে দেবে। দেব। আরেকটা জিনিস দেবে। কি জিনিস? নাম মনে নেই আমার। দেবে তো? আচ্ছা দেব। কবে? কাল? না, চাকরি হোক আগে। বাবা বলে উঠলেন, কি ভেজর ভেজর করছিস তোরা? ঘুমো। সারাদিন খেটে এসে শুই, তাও যদি শান্তি পাওয়া যায়।